না ভাই, আপনাকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে যুক্ত করার জন্য। আমি সবসময় বলেছি, আর একটি ইন্টারভিউতে আমি বলেছিলাম যে এই গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য। এবং আপনি যে রিপোর্টের কথা বললেন ওটা আমিও দেখেছি, এবং এটি আসলে খুব উদ্বেগজনক। এই রিপোর্টটি পড়ার পর আমার মনে হয়েছে, দেখার পর আমার মনে হয়েছে যে বোধহয় এটি নবায়ন 31শে ডিসেম্বরের ভিতরে আর হচ্ছে না। এর অনেকগুলো দৃশ্যমান কারণ আমি দেখতে পাচ্ছি। আহ, ওখানেও আছে, ওই রিপোর্টেও দুই একটি আছে। সাথে আমি আরো দু চারটি কথা বলতে চাই যে এ ধরনের একটি গুরুত্বপূর্ণ চুক্তির জন্য একজন প্রধানমন্ত্রীর সফর গুরুত্বপূর্ণ। এরকম স্টেট লেভেল ভিজিটেই এই ধরনের গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদিত হয়, এবং যদি উনি না যান ডিসেম্বরের ভিতরে তাহলে তো এমনিতে নবায়ন হবে না। নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটি আরো আমার কাছে, আমি জানতাম না বিষয়টা, আহ, যে চুক্তি হবে না ধরে নিয়ে যে আরেকটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে ভারতকে অনুরোধ করা হয়েছে যদি চুক্তি নবায়ন না হয় তাহলে যেন বর্তমান চুক্তিটি কন্টিনিউ করতে পারে। কিন্তু বর্তমান চুক্তি তো 31শে ডিসেম্বর অটোমেটিক্যালি এটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। আহ এই দুটি তো ওই সংবাদ নিউজেই আছে। আমি আরেকটি কথা বলবো যে এই ধরনের চুক্তি করার জন্য যেটি দরকার হয়, পলিসি লেভেলে অনেকগুলো ভিজিট হয়। 1996 সালে ভারতে বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি দায়িত্ব ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে। এবং আমি যত জানি যে ওই চুক্তি মানে বাংলাদেশ ভারতের মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তি যে সম্পাদন হলো, সেই সম্পাদন প্রক্রিয়ার সঙ্গে আপনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আপনি যদি এই মধ্যে উল্লেখ করলেন যে দফায় দফায় কিভাবে আলোচনা, সমঝোতা, বৈঠক, সেটির ধারাবাহিকতা কি এখন রক্ষা করা যাচ্ছে? মোটেই নেই, মোটেই নাই। এটাই তো আমি বললাম যে ওটার কোনো ধারাবাহিকতা তো নাই। শুধু একটি মিটিং এর কথা আমি জানি, 21 থেকে 23শে মে কলকাতায় একটি মিটিং হয়েছিল টেকনিক্যাল পর্যায়ে, যেখানে আমাদের যে জেআরসি যিনি বর্তমান মেম্বার আছেন তিনি সহ কলকাতা মিশনের কিছু মধ্যম সারির অফিসাররা ওখানে অংশগ্রহণ করেন। অথচ ইফ উই কম্পেয়ার উইথ দিস কাইন্ড অফ মিটিংস ইন 1996, সেই মিটিং এর নেতৃত্ব দিতেন আমাদের এডিশনাল ফরেন সেক্রেটারি আহমেদ তারিক করিম। পরে উনি ভারতে হাই কমিশনার হন, এবং ওনার সাথে ছিলেন একজন সিনিয়র মহাপরিচালক পররাষ্ট্র মন্ত্রণালয়। তারপর ডক্টর আইনুন নিশাত সাহেব ছিলেন জেআরসি মেম্বার। ইট ওয়াজ এ ভেরি হাই প্রোফাইল, হাইলি কোয়ালিফাইড টেকনিক্যাল টিম। তারা অনেকবার মিটিং করেছে। কম্পেয়ার টু দ্যাট মিটিং, কলকাতায় যেটি হয়েছে জেআরসি একজন মেম্বার ছিলেন, কিন্তু সাথে যদি আপনি ফরেন মিনিস্ট্রির ইনভলভমেন্ট দেখেন, সেখানে জাস্ট মধ্যম সারির এই ডাইরেক্টর লেভেলের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিল। তার মানে যে টেকনিক্যাল লেভেলে আমরা এই ব্যাপারটা অতটা গুরুত্ব সহকারে দেখছি না। আর পলিটিক্যাল লেভেলে যেটা তো আমি বললামই, তখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আমাদের আব্দুল সামাদ আজাদ স্যার, পানি সম্পদ মন্ত্রী ছিলেন আমাদের আব্দুল রাজ্জাক স্যার। দুজনই প্রয়াত। এবং ওনারা যে কতবার ভিজিট করেছেন, শুধু তাই না, তখন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতিবাবু, এবং ওনারা প্রতিবার পশ্চিম বাংলা যেতেন, জ্যোতিবাবুর সাথে মিটিং করতেন। এবং ওখানে ডেপুটি সিএম ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, উনি জ্যোতিবাবুর পরে আবার চিফ মিনিস্টার হন। এদের সাথে একাধিক মিটিং করতেন। তারপর বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের সাথে মিটিং করতেন, যাতে কেউ যাতে এটার বিরোধিতা না করে। প্লাস থিঙ্ক ট্যাঙ্ক, এবং আপনি যদি দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক দেখেন, সিপিআর বলে, সেন্টার ফর পলিসি রিসার্চ, এখানে কিন্তু মোস্টলি যারা ভারতের রাষ্ট্রদূত ছিল বাংলাদেশে, এদের অনেকেই কিন্তু এটির মেম্বার। দে অলসো প্লেড এ ভেরি ইম্পর্টেন্ট রোল। এবং তাদেরকে কনভিন্স করার কারণে তারা ইন্ডিয়ান পলিটিশিয়ানসদেরও, পলিসি মেকার যারা আছে তাদেরকেও তারা কনভিন্স করতে, নো উই শুড গো ফর অ্যান এগ্রিমেন্ট দিস টাইম। সো এটি একদমই আমি লক্ষ্য করছি না। শুধু একবার দেখলাম যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়েছিলেন, এটির খবর এসেছিল, আপনারা এটার উপরে কন্টেন্ট করেছেন। আর আরো কিছু বিষয় বলবো যে সরকার বোধহয় কেন এতটা উদাসীন কিংবা অতটা গুরুত্ব দিচ্ছেন না এ ধরনের চুক্তি করার জন্য। আপনি জানেন যে পররাষ্ট্রমন্ত্রী তো আমাদের জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট হিসেবে এখনো বোধহয় নিউ ইয়র্কে আছেন, এবং আগামী ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত উনি ব্যস্ত থাকবেন। তার মানে হি ইজ আউট ফ্রম দিস নেগোসিয়েশনস। তারপরে যেটা আপনি একটা কন্টেন্ট করেছেন কদিন আগে, যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অস্থিরতা নিয়ে, এবং যেটি আমরা শুনছি যে এখন যিনি রাষ্ট্রদূত আছেন রিয়াজ হামিদুল্লাহ, উনি একসময় দিল্লিতে, আমার মনে হয় যে আমার মধ্যে ফার্স্ট সেক্রেটারি ছিলেন, এবং উনি কিন্তু দিল্লিতেই পড়াশোনা করছেন, দিল্লিতে না, আলিগড়ে, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ইকোনমিক্সে। এবং উনি কিন্তু বেস্ট টপার।
তাকে শুনছি যে তাকে নাকি ওখান থেকে সরিয়ে জেনেভাতে বদলি করা হচ্ছে। এখন যে রাষ্ট্রদূত এই ধরনের গুরুত্বপূর্ণ সময় যদি কাউকে বদলি করা হয়, তাহলে আমরা কতটা এই নবায়নের ব্যাপারে গুরুত্ব দিচ্ছি। এবং আপনি যদি আরেকটি বিষয় যদি লক্ষ্য করেন, আমরা শুনছি যে তার জায়গায় একজন যাবেন। কবে যাবেন এখনো ঠিক হয়নি কে যাবেন। যখনই যান, it will take few months for him to be effective, for him to know the politicians, to know the bureaucrats, to really make an impact. So এই ডিসিশনগুলো আমার মনে হচ্ছে যে এই সবগুলো মিলিয়ে মনে হচ্ছে যে আসলেই আমরা অতটা সিরিয়াসলি এই বিষয়টি দেখছি না। কিন্তু আমি মনে করি যে গঙ্গা চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। আমরা তিস্তা প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি, কিন্তু আপনি আপনি আপনার রাজশাহী গেছেন কিনা আমি জানি না। আমি রাজশাহীতে পড়াশোনা করতাম এক সময়, গঙ্গা চুক্তির আগে 80-র দশকে। আপনি যদি রাজশাহীতে বাইরে যেতেন, বাইরে থেকে ফেরত আসতে যখন থুতু ফেলতেন, কয়লার মধ্যে কালো থুতু বেরোতো। এটি কিন্তু এই চুক্তির পরে কিন্তু রাজশাহী ইজ নাও ওয়ান অফ দি বিউটিফুল সিটিজ ইন দি কান্ট্রি। এই পদ্মার পারে কত ইকোনমিক অ্যাক্টিভিটিস এখন হচ্ছে, হোটেল হয়েছে, রেস্টুরেন্ট হয়েছে, লোকজন ঘুরতে যায়। তো এই বিকজ আমরা কিছুটা হলেও পানি পাচ্ছিলাম এই চুক্তির মাধ্যমে, এবং সাথে তো ইরিগেশন তো আছে ডাউন স্ট্রিমে। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের পক্ষ থেকে এক ধরনের উদাসীনতা কাজ করছে, বা আপনি যেটা বললেন যে এক ধরনের লেস ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে কিনা আমরা জানি না, তবে যেই কার্যবিধি আমরা দেখছি, গতি প্রবাহ, তাতে মনে হচ্ছে খুব বেশি গুরুত্ব পাচ্ছে না। আমি যদি পাল্টা প্রশ্ন করি যে ভারতের পক্ষ থেকে এখন জটিলতাগুলো কোথায়? সেটা আপনারাও হয়তো জানেন যে তারা মনে করেন যে আমাদের প্রধানমন্ত্রী লন্ডন থেকে ফিরে আসা থেকে শুরু করে তার নির্বাচনে অংশগ্রহণ এবং জয়লাভ, এসবে ভারত হয়তো একটা পজিটিভ রোল প্লে করতে পারে। নট অনলি দ্যাট, যে বেগম জিয়ার জানাজায় কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, এবং প্রধানমন্ত্রী সোয়ারিং সেরিমনিতে তাদের যে প্রোটোকলে 3rd অথবা 4th প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর পরে স্পিকার, উনি কিন্তু এসেছিলেন। এবং সেখানে এসে কিন্তু উনি ভারতের প্রধানমন্ত্রীর তরফ থেকে দাওয়াতপত্র দিয়েছিলেন ভারতে ভিজিট করার জন্য। তো তাদের একটা এক্সপেকটেশন ছিল যে আমরা তো অনেক কিছুই তো আসলে করলাম, তো আশা করি আমাদের সম্পর্কের উন্নতি হবে। কিন্তু নির্বাচনের পর হয়তো ভারতের এই থিঙ্ক ট্যাঙ্ক মনে করছে যে যতটা তারা আশা করেছিল সেটি হচ্ছে না। ফ্রাস্ট্রেশন গুলো এখান থেকেই। তবে আমি মনে করি যে ওদের তো অনাগ্রহ থাকতেই পারে, কিন্তু যেহেতু বিষয়টি আমাদের জন্য জরুরি, আমাদের তরফ থেকে অ্যাক্টিভ ওয়েতে অ্যাক্টিভলি এই জিনিসটা পার্স করা দরকার, যেটি হচ্ছে না। এবং যারা করবে, আমি আই এম ভেরি সারপ্রাইজ যে এই চুক্তির আগে দিল্লি থেকে হাই কমিশনকে সরানো হয়। হি ইজ এ ভেরি ভেরি গুড অফিসার, আই নো হিম পার্সোনালি। এবং নতুন একজন যাবে, সে তো কুল কিনারাও পাবে না। এবং আরেকটি কথা আমি বলতে চাই, আপনি বোধহয় ব্যাপারটি খেয়াল করেছেন যে ভারতের যে নতুন রাষ্ট্রদূত আসলেন শ্রী দীনেশ ত্রিবেদী, ওনার একটি বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু অনেক হয়েছে এই দেশের মানুষ, বিশেষ করে যারা ভারত বিরোধী। হ্যাঁ, এক্স্যাক্টলি। তারপরে কিন্তু ওনার কিন্তু কোনো নামই শোনা যায় না যে উনি আসেন কি না আসেন, কোনো ধরনের কিন্তু ওনার কর্মতৎপরতা আমরা দেখছি না। এবং যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটি হলো, যখন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত যখন আসেন, একদিন পরে তার ক্রেডেনশিয়াল প্রেজেন্টেশন সেরেমনি আয়োজন করা হয়, কিন্তু ওনার ক্ষেত্রে কিন্তু 3 সপ্তাহ বা তারও বেশি সময় লেগেছে। এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি যে ভারতের 3 সপ্তাহ আসার ক্ষেত্রে, নাম ঘোষণার পরে, যখন বেনাপোল বর্ডার আসার পরে, আসার পরে জাতীয় পরিচয়পত্রকে 3 সপ্তাহ পরে পেশ করেছেন রাষ্ট্রপতির কাছে। It was not instantly. He had to wait for a few weeks. এবং ভারতে তো আমি চাকরি করেছি, ওরা কিন্তু এইসব ব্যাপারে খুব সিরিয়াস। আপনি যদি একজন নতুন রাষ্ট্রদূতকে পাঠানো, এবার আপনি দেখেন তার ক্রেডেনশিয়াল দিতে কয় মাস লাগে। সো এই মুহূর্তে রাষ্ট্রদূত চেঞ্জ করা, নতুন রাষ্ট্রদূত পাঠানো, যদি না আপনি সিরিয়াস হন এই চুক্তি নবায়নের ব্যাপারে, I think these are not very positive move from our side. এবং আমি মনে করি পলিটিক্যাল লেভেলে we should be really very very active. আর এখানে ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে আমি মনে করি যে সরকারের চেয়েও, কোনো মন্ত্রীর চেয়েও, যে শীর্ষ পর্যায়ে জানাশোনা, বিশ্বাস, একে অপরের প্রতি বিশ্বাস, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই একটি ইতিহাস বলি আপনাকে। আপনি জানেন যে এটি নিয়ে 3টি চুক্তি হয়েছে গঙ্গার উপরে। প্রথমটা বঙ্গবন্ধু 1974 সনে, দ্বিতীয়টি প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সনে করে, এবং তৃতীয়টি হলো 96 প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেন। আমি যখন পোস্টেড ছিলাম তখন ফারুক সুমন আমার রাষ্ট্রদূত ছিলেন। উনি আমাকে সব জায়গায় নিয়ে যেতেন, যে কোনো মিটিং এ,
যার সাথেই হোক না কেন। একবার আমরা এই গঙ্গা চুক্তি নিয়ে একটি মিটিং এ গিয়েছিলাম সাউথ ব্লকে। সেই মিটিং এ গিয়ে আমরা পানির কথা বলতেই পারলাম না। আমরা পানির কথা বলতেই তারা আমাদের কোথায় কোথায় কতগুলো আহ, এই ইনসার্জেন্টদের বা যারা ক্যাম্প আছে সেগুলো আমাদের ফিরিস্তি দিলেন, যে এগুলো যে বাংলাদেশ না করে এটা কোনো সহযোগিতা কোনো কিছু করা সম্ভব না। ফেরত আসার সময় উনি আমাকে একটা কথা বলছেন গাড়িতে, যে দেখো আজ যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন এই পানির জন্য আমাদের দৌড়দৌড়ি করতে হতো না। এই জন্য আমি মনে করি দিস দিস সেম রোল প্লেড বাই প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওনার নিজস্ব একটা পার্সোনালিটি ছিল, তার একটা পলিটিক্যাল ভিত্তি ছিল বাংলাদেশে, অ্যান্ড লেটার ইট ওয়াজ ডান বাই শেখ হাসিনা। এবং উনি তো বা এখানে আরেকটি মজার গল্প আছে, আপনি খুবই আশ্চর্য হবেন। যখন প্রধানমন্ত্রী আসলেন ভারত সফরে ডিসেম্বর মাসে, তখন বিএনপি অপোজিশন পার্টি এবং ডেপুটি অপোজিশন লিডার ছিলেন প্রফেসর বদরুদ্দোজা চৌধুরী। উনি ঘোষণা দিলেন যে যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে চুক্তি করে গেছেন তার যদি কম পানি আনা হয় তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। তো তখনও কিন্তু একদম শেষ পর্যায়ে তখনও কিন্তু ঠিক হয়নি যে আমরা কত কিসে পানি পাবো, কত বছর জন্য চুক্তি হবে। ইন্ডিয়ান ব্যুরোক্রেসি ইজ ভেরি টাফ। পলিটিশিয়ানরা চাইলে অনেক সময় তাদের কারণে অনেক কিছু হয় না। আমি আই এম সরি টু সে দিস থিং, উইথ ডিউ রেসপেক্ট টু মাই কলিগস, ইন্ডিয়ান কলিগস। তখনও কিন্তু হয়নি। যখন এটি ফাইনালাইজ হয়নি তখন প্রধানমন্ত্রী ডিসিশন নিলেন, এটা আমরা জানতাম না, যে আমি দিল্লিতে যাব না। দিল্লিকে বলা হলে যদি আমাদের এই শর্ত যদি পূরণ না করা হয় তাহলে আমি জয়পুর হয়ে আজমির শরীফে যাব, সেখান থেকে জিয়ারত করে ফেরত আসবো। তখন আমাকে জয়পুরে পাঠানো হয় রামবাগ প্যালেসে তার এই থাকা খাওয়ার আয়োজন করতে। এবং এটা কি শেখ হাসিনা বলছিলেন যে চুক্তি যদি না হয় তাহলে আমি এইভাবে সফরটা শেষ করে চলে আসবো? উনি দিল্লিতে যাবেন না, উনি জয়পুর থেকে ফেরত আসবেন আচ্ছা। আজমির শরীফ জিয়ারত করার পরে। এবং আমি যাওয়ার পরপরই তখন ওনার সেক্রেটারি ছিলেন মহিউদ্দিন খান আলমগীর সাহেব। উনি আমাকে সাথে সাথে প্লেন থেকে নেমে ডেকে নিয়ে বললেন যে আই হ্যাভ টু গো টু দিল্লি, তুমি টিকিটের ব্যবস্থা করো। তো টিকিট সন্ধ্যায় ফ্লাইট ছিল, আমি ওনাকে সেভ করতে গেলাম। প্রধানমন্ত্রী তো বা রামবাগ প্যালেসে ছিলেন। পরের দিন আজমিরে গেলেন। মহিউদ্দিন খান আলমগীর স্যার আমাকে এটা বলেছেন যে দিস হোয়াট হ্যাপেন্ড এবং আই হ্যাভ টু গো দেয়ার, আই হ্যাভ টু ফিক্স দিস, দেন শি উইল ডিসাইড হুইদার শি উইল গো টু দিল্লি অর উইল গো ব্যাক টু ঢাকা। এবং আপনি জানেন যে ওই চুক্তিতে ছিল 5 বছরের জন্য জিয়া রহমান সাহেব চুক্তি করেছিলেন, এবং সেখানে আমাদের পানি পাওয়ার কথা ছিল 35,000 কিউসেক, এবং ওখানে একটা গ্যারান্টি ক্লজ ছিল যে 27,600 নিচে পাওয়া যাবে না। কিন্তু 96 সালে যে চুক্তি হয় সেটি 30 বছরের জন্য, আপনি জানেন। এবং সেখানেও আমাদের মিনিমাম গ্যারান্টি না, মিনিমাম আমাদের পাওয়ার কথা 35,000 কিউসেক। ফারাক্কার পানি নিয়ে আরেকটি কথা আছে, ফারাক্কার পানি কিন্তু যে ফ্লোটা কিন্তু ফারাক্কা এসে কিন্তু কমে যাচ্ছে দিন দিন, একটু একটু হলে কমছে। তো যে ফ্লোটা এখন আছে সেই ফ্লোতে কিন্তু হয়তো বা পানির অ্যাভেলেবিলিটি অতটা না। এটা দুটি কারণ, একটি হলো যে উজানে বা ভারতীয়রা ডাইভার্ট করছে পানি, দ্বিতীয় কারণ হলো যে বৃষ্টিপাত কম হলে এটি হয়। অতএব শেখ হাসিনাই কিন্তু এরকম লিডার ছিলেন, এবং আমি মনে করি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ওনার নিজ থেকেই উদ্যোগ নেওয়া উচিত শীর্ষ পর্যায়ে কিভাবে এই বিষয়টি সুরাহা করা যায়। এবং যে রিপোর্টের কথা আপনি বললেন যে উনি যাবেন না, ভারতীয়রা এই করছে সেই করছে, ওকে, কিন্তু যদি আমাদের কোনো খারাপ সম্পর্ক থেকে থাকে, সম্পর্কে যদি অবনীত হয়ে থাকে, একটি সফরের মাধ্যমে ডায়ালগের মাধ্যমে তো এটির উন্নতি করা যায়। এবং যেহেতু ভারতীয়রা খুব কিন আমাদের প্রধানমন্ত্রীর ভিজিটের ব্যাপারে, সো আই থিঙ্ক দিস ইজ এ গোল্ডেন অপরচুনিটি টু রিয়েলি গেট দিস এগ্রিমেন্ট রিনিউড and sort out other issues as required and if possible. আমার প্রশ্ন এখানে, এই পত্রিকাটি যেসব কারণ উল্লেখ করছে যে আমাদের প্রধানমন্ত্রী যেসব কারণের উপর ভিত্তি করে তার ভারত সফরটি আপাতত স্থগিত করছেন, আমরা এখনো কনফার্ম না, এই যে আমার দেশ নামে যে পত্রিকাটি রিপোর্ট করছে সেটি বরাদ দিয়ে বলছি। সেখানে বলা হচ্ছে যে নানান ধরনের চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ গুলোকে ভূ রাজনৈতিক জায়গা থেকে এই যে সীমান্ত হত্যা, বাণিজ্য ঘাটতি, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে ভারতের নাক গলানো, পানি বন্টন সহ বিভিন্ন স্পর্শকাতর ইস্যু রয়েছে, এইগুলো নাকি চ্যালেঞ্জিং, এইগুলোর জন্য তিনি ভারত সফরে যাচ্ছেন না। আমার ঠিক মাথায় ঢুকছে না, কিন্তু যে কারণগুলো এখানে উল্লেখ করা হচ্ছে, আপনার কি মনে হয় যে এগুলো খুব যৌক্তিক কোনো বিষয়?
আমি তো আপনাকে বললামই যে এই সমস্যাগুলো আসলে শীর্ষ পর্যায়ের আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আপনি সেটি বললেন। শুনেন, এই বাণিজ্য ঘাটতি, পুশিন, সীমান্তে হত্যা, হুম, হুম, হুম। পানি বন্টন ইস্যু তো আছে, শুধু গঙ্গা না, তিস্তাতেও আছে। আহ, এগুলো তো বরাবরই ছিল, সারা জীবন ছিল। এখন নতুন সরকার, নতুন প্রধানমন্ত্রী কিভাবে এই সমস্যার সমাধান করা যায়, অন্তত কমিয়ে আনা যায়, এটাই তো সরকারের কাজ। এবং শীর্ষ পর্যায়ের ভিজিট, শীর্ষ পর্যায়ের সাক্ষাৎ, দ্যাট ইজ দি বেস্ট ওয়ে টু সলভ অল দিস প্রবলেম। উই আর নট জাস্ট টেকিং দ্য অ্যাডভান্টেজ, আমি মনে করি। আপনি বাণিজ্য ঘাটতি তো কবে ছিল না? বাণিজ্য ঘাটতি বাড়বে ন্যাচারাল কারণে, হুম, এতে কমার কোনো সম্ভাবনা কোনো নাই। আর ভারত যেটি করেছে যে আমাদের যে ট্রান্সশিপমেন্ট এগ্রিমেন্ট, ল্যান্ড বর্ডার ট্রানজিট, এগুলো বন্ধ করে দিয়েছে। এই কারণে আমাদের আরো আরো ঘাটতি হবে। কিন্তু এগুলো তো আমরা বলতে পারতাম যে এটা তো ছিল, তোমরা কেন বন্ধ করছো, এটা চালু করো। উই ক্যান নেগোশিয়েট যে এগুলো তোমরা চালু করো। এবং আমার তো মনে হয় না যে এটা যদি আমাদের শীর্ষ পর্যায় থেকে বলা হয় যুক্তি সহকারে, এবং যদি আমরা আমাদের যে গুড নেইবারলি অ্যাটিটিউড, বিহেভিয়ার যদি আমরা শো করতে পারি, কেন করবে না? আমরাও চাই তারা আমাদের সাথে সেভাবে বিহেভ করুন, আমাদেরও সেভাবে বিহেভ করতে হবে। কারণ ভারতকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। 4,096 বর্গ কিলোমিটার আমাদের যে বর্ডার, হুম, হুম। এটা তো আমাদের অস্বীকারের কোনো উপায় নাই। এগুলো স্বীকার করেই কিভাবে আমাদের সম্পর্কের উন্নয়ন হতে পারে, কিভাবে আমরা দুটি দেশ একই সাথে উন্নতি করতে পারি, আহ, এই জিনিসটি আমি মনে করি আসলেই সুরাহা করা দরকার। এবং এটি করার জন্য শীর্ষ পর্যায়ে যোগাযোগ অত্যন্ত জরুরি এবং কার্যকরী। আমি আরেকটি আ- কথা বলবো, জি। এটা আওয়ামী লীগের সময় হয়েছিল, আমি তখন মিশনে ছিলাম না, আমি ডাব্লিউসি তে কাজ করতাম। আপনার বিডিআর এবং বিএসএফ যে একটা কনফ্লিক্ট হয়েছিল, ফাইট হয়েছিল, হুম, হুম, হুম। সেখানে কিন্তু অনেক কুড়িগ্রাম থেকে। বিডিআর সৈন্য, বিএসএফ এর সৈন্য কিন্তু মারা গিয়েছিল। কিন্তু এই যে ফজলুর রহমান সাহেব, যিনি বিডিআর হত্যাকাণ্ডের কমিশনের চেয়ারম্যান ছিলেন, হি ওয়াজ ডিজি বিডিআর দ্যাট টাইম। এবং এটা ভারতের জন্য কিন্তু খুবই মানে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু ডাইজেস্ট সো মেনি কিলিংস। তখন আমাকে তদানীন্তন রাষ্ট্রদূত মুস্তফা ফারুক মোহাম্মদ, মানে আমাদের হাই কমিশনার, এবং ফার্স্ট টাইম ইন দি হিস্ট্রি, এবারও এই আমাদের হাই কমিশনে সামনে বিক্ষোভ হয়েছে, কিন্তু আমার মনে হয় না ঢিলাঢিলি ভাঙাভাঙি হয়েছে। সেবার কিন্তু হাই কমিশনের রুমে পর্যন্ত কিন্তু তারা অ্যাটাক করেছিল এবং ঢিল মেরে কাঁচ ভেঙে ফেলেছিল। এবং যেটা উনি আমাকে বলেছিলেন যে ইন্ডিয়া ডিসাইডেড টু বম্ব দি বিডিআর হেডকোয়ার্টার, হুম, হুম। মানে ভারতের জনগণের চাপে, বিশেষ করে যারা ডানপন্থী ছিল, তখন কিন্তু শেখ হাসিনা নিজে কিন্তু বাজপেয়ী সাহেবের সাথে কথা বলেছেন যে উই হুম। উইল লুক ইনটু ইট, হাউ উই ক্যান সর্ট ইট আউট। এবং সাথে সাথে বাজপেয়ী সাহেব তো ভালো মানুষ ছিলেন, সাথে সাথে উনি দাদন যে আপ কাপ আয়েগা, মানে ভারতে আবার কবে ভিজিটে আসবেন, এন্ড দ্যাট ইজ হাউ ইট ওয়াজ ম্যানেজড। সো আমি মনে করি আমাদের এই ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি। এবং আমি মনে করি যে অ্যাজ প্রাইম মিনিস্টার, আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। তবে Congratulations. ডেফিনেটলি বিএনপি, জামাত ইসলামী, এই ছাত্রদের দল, আরো ইসলামী দল একসাথে তারা জুড়ে আন্দোলন করেছে। তাদের একটা সে তো থাকতেই পারে, তাদের চাওয়া পাওয়া, তাদের আশা আকাঙ্ক্ষা, এটা তো থাকতেই পারে। এবং এরা তো ধরেন যে যে কোনো সময় হয়তো বা তারা একটা সরকারের জন্য একটা বিরূপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে দেশের ভিতরে। আহ, তো সব মিলিয়ে আমি মনে করি যে আসলে, আর আরেকটা বিষয় আমার মনে হয় যে জিনিসটা কমপ্লিকেটেড হয়ে গেছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী দেশে ফেরার ঘোষণা, এবং উনি যদি ডিসেম্বরে দেশে ফেরত আসেন, তাহলে তো চুক্তি হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আপনি আগে জুলাইতে কি ছিল যে হাসিনা নামাম আন্দোলন, এবার আন্দোলন এই আগামী মাস থেকে অলরেডি শুরু হয়ে গেছে হাসিনা ঠেকাম আন্দোলন। তো আপনি এটি নিয়ে ব্যস্ত থাকবেন, নাকি এরকম সাবস্টেন্টিভ ইস্যুস, গাঞ্জেস ওয়াটার ট্রিটি রিনিউয়াল, এই যে আমাদের যে বাণিজ্য ঘাটতির কথা বললেন, পুশিন, এগুলো নিয়ে ব্যস্ত থাকবেন? আমার মনে হয় এজন্যই আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক কিছু আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি, অনেক কিছু সমাধান কিন্তু এই ভিজিটের মাধ্যমে হয়ে যেতে পারে, যদি খোলা মনে দুই পক্ষ যদি একসাথে বসে। এটা সম্ভব, কারণ ভারতও ডেফিনেটলি চায় একটি স্থিতিশীল বাংলাদেশ তাদের নিজস্ব স্বার্থে। এটা ভারতও কিন্তু চায়। বাংলাদেশের স্টেবিলিটি ইজ অলসো ইম্পর্টেন্ট ফর ফর ইন্ডিয়া। এবং এবং যেটি আমরা আসলে সবসময় আমরা নিজেদেরকে
আন্ডারমাইন করছে আমাদের এবিলিটিকে, ইভেন আমেরিকার ক্ষেত্রেও। বাংলাদেশ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কান্ট্রি, স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড। আমেরিকাকে আমাদের যেমন দরকার, ভারতকে যেমন আমাদের দরকার, চীনকে যেমন আমাদের দরকার, আমাদেরকে ওদের আরো বেশি দরকার। এই স্ট্র্যাটেজিক যে অ্যাডভান্টেজ আমরা কাজে লাগাতে পারছি না, বিকজ অফ দি ফেইলিউর অফ আওয়ার লিডারশিপ, বিকজ অফ দি, I should say, sometime betrayal of our politicians and civil society, I must say. ভারত কি আপনার মনে হয় যে খুব বেশি বাধা হয়ে দাঁড়িয়ে আছে আমাদের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে? আমি তো সেটি দেখছি না। আপনি যে পুশিনের কথা বললেন, আম, যে সীমান্ত হত্যার কথা বললেন, টু বি অনেস্ট, এই সরকার তো 5 মাস হয়ে গেল, 5 মাসে 1 দিন। তো এই সরকারের সময় তো বোধহয় সবচেয়ে কম হয়েছে। তো যদিও ভারতের পুশিনে অনেক চেষ্টা করা হয়েছে সেখান থেকে। ভারত, আমি মনে করি যে এই সম্পর্কের ক্ষেত্রে বাধা, আমার মনে হচ্ছে আমাদের দেশের ভিতরেই কিছু কিছু গোষ্ঠী আছে, তারা চায় না ভারতের সাথে সম্পর্কের উন্নয়ন হোক। কারণ এই ভারত বিরোধীতেই তাদের মূল রাজনীতির অংশ। সাথে যুক্ত হয়েছে ডেফিনেটলি জিওপলিটিক্যাল ইন্টারেস্ট অফ সাম কান্ট্রিজ। এবং এইগুলো ম্যানেজ করা, ব্যালেন্স করে প্রধানমন্ত্রী কতটা এগিয়ে যেতে পারেন সেটা আমাদের দেখতে হবে। আমি মনে করি না যে ওই ডিসিশনের কথা বললাম, দ্যাট ওয়াজ এ ব্রিলিয়ান্ট ডিসিশন, গো ইন্ডিয়া বা ভুটান। কিন্তু যেটি হয়নি, নিশ্চয়ই কেউ না কেউ তাকে এই এই ডিসিশন থেকে সরে আসতে বাধ্য করেছে। এবং আপনি যে পত্রিকার কথা বললেন, যে হি হ্যাজ ভেরি গুড কানেকশনস উইথ দি গভর্নমেন্ট, উই অল নো। এবং নট অনলি দ্যাট, ভারত বিরোধী লবির সাথে উনি কিংবা ওনার পত্রিকা অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। এখন যেই নিউজটি, এটা কতটা ঠিক আমি জানি না, বাট ওই চিঠির ব্যাপারটা আমার কাছে একটু খটকা লেগেছে, যে এই ধরনের একটা চিঠি লিখেছে যে যদি এটা নবায়ন না হয় তাহলে যেন এটা এক্সটেন্ড করা হয়, এইভাবে যেন চলতে থাকে। সো দ্যাট ইন্ডিকেটস মেনি থিং। এবং যেটি আমি আবারও বলবো যে ফরেন মিনিস্টার থাকবেন না, রাষ্ট্রদূতকে বদলি করার চিন্তা ভাবনা হচ্ছে, নতুন রাষ্ট্রদূত যাবে, কোনো পানি সম্পদ মন্ত্রীদের ভিতরে কোনো সাক্ষাৎ বৈঠক নেই, জেআরসির একটা মিটিং করে শেষ, লো লেভেল মিটিং। এই সবকিছু ইন্ডিকেট করে যে আমরা বোধহয় আসলে এই সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে খুব বেশি গুরুত্ব দিচ্ছি না, কিংবা যতটা করা দরকার ততটুকু করছি না। আরেকটি বিষয় আমি বলবো যে এখন যে নতুন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তার স্ট্যান্স আমরা দেখেছি, কিন্তু আমরা কি কোনো চেষ্টা করেছি যে রিচ হিম আউট, যেটা ডিসকাস করা হয়েছিল? Even Mamata Banerjee was not in power, but she was always a very vocal leader. তখনও উনি হুইসি করছেন, চেষ্টা করেছেন। কিন্তু আমরা তো মানুষ শত্রুর সাথে কথা বলে, আমরা তো উই ক্যান রিচ আউট শুভেন্দু বাবুকে। অবশ্য আম পাঠিয়েছে আমরা নাকি 500 কিলোগ্রাম। আপনি ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, ডক্টর খলিলুর রহমান। দর্শক, আপনারা যারা তখন সঙ্গে ছিলেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।